This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটার পর একটা দিন কেটে যাচ্ছে, কিন্তু হিংসার আগুনে ছারখার ধুলিয়ান সেই ভরসাটা পাচ্ছে কোথায়? কোনোভাবেই নিভছে না হিংসার আগুন। আর সীমান্ত ঘেঁষা মুর্শিদাবাদে একটার পর একটা জনপদে যেভাবে হিংসায় ক্ষতবিক্ষত হলো, তার পিছনে বারবার চলে আসছে একটাই প্রসঙ্গ, বহিরাগত প্রসঙ্গ। খোদ শাসক দলই তো বহিরাগতদের টেনে এনেছে। আর এই ওয়াকফ হিংসায় যেমন বহিরাগত যোগের কথা আসছে, তেমনই জুড়ে যাচ্ছে এই বহিরাগত প্রসঙ্গে পাসপোর্ট জালিয়াতির কথা। কেউ কেউ বলছেন ওয়াকফ প্রতিবাদ এবং অশান্তি ঘিরে যেভাবে বহিরাগতর তত্ত্ব উঠছে, তার নেপথ্যে কি ওই পাসপোর্ট জালিয়াতি? যে জালিয়াতির খবর আমরা সবার আগে করেছিলাম, বারবার করেছিলাম, মানে যে জালিয়াতি চক্রের সঙ্গে যোগ রয়েছে ওই বহিরাগতদের। এই সব দিক নিয়ে আজ আলোচনা হবে টিভি 9 স্পেশালে। আজকে স্পেশাল পাসপোর্ট জালিয়াতি, হিংসার আমদানি। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। স্পেশাল 9-এ আমরা দেখিয়েছিলাম সিএ এনআরসি বিরোধী আন্দোলনের সময় যেভাবে মুর্শিদাবাদের একটার পর একটা জনপদ জ্বলেছিল, কার্যত সেই রুটেই এবার মুর্শিদাবাদ অগ্নিগর্ভ হয়ে ওঠে। এবার হিংসায় আরও একটা দিক তুলে ধরবো আজকে স্পেশালে, তা হলো পাসপোর্ট জালিয়াতির সঙ্গে হিংসার আমদানির যোগসূত্র। গ্রাউন্ড জিরো থেকে আমাদের স্পেশাল রিপোর্ট। রঘুনাথগঞ্জ হোক বা সুতি বা শামশেরগঞ্জ ধুলিয়ান, সর্বত্রই আন্দোলনের পর যে তাণ্ডব একই কায়দায়। রঘুনাথগঞ্জে আন্দোলন শুরু হলো, তারপরে ভাঙচুর, সিসিটিভি ভাঙচুর, সেই একই কায়দায় হলো ধুলিয়ান বা শামশেরগঞ্জে। সেখানে সুতির সাজুর মোড় এবং ধুলিয়ানে একই দিনে অবরোধ, একই সময়ে এবং পূর্ব পরিকল্পনা মাফিক। এর পিছনে রয়েছে বিভিন্ন শক্তির হাত, বড় সংগঠনের হাত। কারণ যে কায়দায় করেছে সেই একই কায়দা, লুটপাট, ভাঙচুর, তাণ্ডব, আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা। যারা বহিরাগত শক্তি, যারা এলাকায় নয় বহিরাগত এসে কিন্তু এখানে তাণ্ডব চালিয়েছে, এবং এর পিছনে বড় সংগঠন, বড় শক্তিশালী সংগঠন বা বাংলাদেশি কায়দায় যেসব সংগঠনগুলি রয়েছে, তারা কিন্তু এর পিছনে আছে বলে মনে করছেন গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। তার মানে কৌশিক যে কথাগুলো বলছিল মুর্শিদাবাদের হিংসায় বাইরের শক্তির হাত, এবার একটা বক্তব্য শোনাই আপনাদের। খোদ মুখ্যমন্ত্রী বলছেন অশান্তির পিছনে রয়েছে বহিরাগতরা, তার সঙ্গে জুড়ে দিয়েছেন কেন্দ্রকে। শুনুন। আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনি হোয়াই ওয়ার সো হারিড? আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ, নেপাল, ভুটান। আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন, চুক্তি করুন, দেশের ভালো হলে খুশি হব। কিন্তু আপনার প্ল্যানটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? এজেন্সির মাধ্যমে লোক এনে দাঙ্গা করা। আজ নেতাজি ইন্ডোরে সংখ্যালঘুদের সভায় আশঙ্কা প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দলের নেতা থেকে জনপ্রতিনিধি। তারা অবশ্য শুরু থেকেই একটাই দিক তুলে ধরার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে হিংসার দায় বহিরাগতদের। আমরা যেটা দেখছি যে বিশৃঙ্খলা যারা তৈরি করছে তারা বিভিন্ন এলাকার লোক আছে, রাজ্যের বাইরেরও আছে, বিভিন্ন এলাকার লোক আছে, বাইরে থেকেও আসছে, গ্রামগঞ্জ থেকে দূর দূর থেকে আসছে, মানে লুটেরাও বলতে পারেন আপনি। পরিকল্পিত মানে ষড়যন্ত্র হচ্ছে আর কি। হ্যাঁ, যে ষড়যন্ত্রের মধ্যে থেকে এই যে টিনেজদেরকে এগিয়ে দেওয়া আর কি। তাদের কোনো রকম কোনো নেতা নেই, তাদের কোনো উদ্দেশ্য নেই, তাদের কোনো ওয়াকফ কি জিনিস সেটা তারা জানে বোঝেও না আর কি। অর্থাৎ নিজেদের খাস তালুকেই গলার জোর উধাও তৃণমূলের জনপ্রতিনিধিদের। সাংসদ খলিলুর থেকে বিধায়ক আমিরুল, মনিরুল, বাইরন, সবারই বাড়িতে ওই ধুলিয়ানে তাদের নামতে হয়েছে শান্তি ফেরাতে। আর শাসক দলের কেউ কেউ আবার এই বহিরাগত প্রসঙ্গে কয়েক কদম এগিয়ে বিঁধছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা বিএসএফকে। সীমান্ত কার পাহারা দেওয়ার কথা? বিএসএফ এর পাহারা দেওয়ার কথা। ফেল করে থাকলে কে ফেল করেছে? বিএসএফ ফেল করেছে। ঢুকিয়ে থাকলে কে ঢুকিয়েছে? বিএসএফ এর একাংশ ঢুকিয়েছে। বিএসএফ এর একাংশের মদদে বিভিন্ন বহিরাগত সংগঠনকে, সংগঠনের বিভিন্ন সদস্যকে পশ্চিমবঙ্গে ঢোকানো হচ্ছে। যদি বহিরাগতরা আসে, কিভাবে এলো? পুলিশ
তারা কোথায়? যাদের প্রথম কয়েকদিন কার্যত দর্শকের ভূমিকা নিতে দিয়ে দেখা গিয়েছিল, নামাতে হয়েছিল তাই কেন্দ্রীয় বাহিনীকে, সেই পুলিশও তো দেখছে বহিরাগতদের হাত। এভাবে ঘটনা হয়েছে তাতে অবভিয়াসলি অর্গানাইজেশনস ইনভলভ হতে পারে, ইন্ডিভিজুয়ালস ইনভলভ হতে, অবভিয়াসলি কোনো একটা প্রচার ডেফিনেটলি ইজ দেয়ার। আদারওয়াইজ একটা এইভাবে একটা ক্রাউড যে বিহেভিয়ার হয়েছে, যেভাবে ক্রাউডের রিয়াকশন হয়েছে, যেভাবে যে প্রোফাইলের লোকরা ইনভলভ আছে, তাতে অবভিয়াসলি একটা কোনো প্ররোচনা একদম রুল আউট করা যেতে পারে না। তৃণমূলের বহিরাগত তত্ত্ব তুলে ধরলেও বিজেপির খোঁচা দুষ্কৃতীদের মদত দিয়ে এখন পালানোর পথ হারিয়ে গেছে শাসক দলের। তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে বহিরাগতরা ঢুকেছে এবং তৃণমূল ভেবেছিল ছোট করে চুলকে ছেড়ে দেবে, এখন সেটা হয়ে গেছে দগদগে ঘা, আর কন্ট্রোল করতে পারছে না। যা হয় বাঘের পিঠে চাপলে পরে শেষে বাঘের কাছেই প্রাণ দিতে হয়। 100 কোটি টাকার প্রপার্টি লুট হয়েছে, আমরা এটা ছাড়ব না, এটা খুব বড় ইস্যু। এর শুধু হিসাব নয়, সুদে আসলে হিসাব আমরা তুলব। তৃণমূল বলছে, পাল্টা বিজেপি বলছে, আর বাম কংগ্রেসের সাফ কথা, বিএসএফ এর ঘাড়ে সব চাপিয়ে দায় এড়াতে চাইছে আসলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গোয়েন্দা ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলছে তারা। উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে নিজেদের অক্ষমতাকে, নিষ্কর্মতাকে, নিজেদের অযোগ্যতাকে ঢাকার চেষ্টা যেন না করা হয়। বিএসএফকে ডেকেছে তোমরা, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এই করে করে। আন্তর্জাতিক সীমানায় চোরাচালান যদি হয়, মানুষ যদি ঢোকে, মাল যদি ঢোকে, সেটা কেন্দ্র এবং রাজ্যের শাসক দল উভয়ের মিলে যোগসাজশ থাকলে তবেই হয়, নাহলে হয় না। তো নিজের উপরে থুতু ফেলছে, নিজের উপরে থুতু ফেলছে, ওর নিজের গায়ে তো পড়ছে। যদি পূর্ব পরিকল্পিত হামলা হয়, পূর্ব পরিকল্পিত কোনো ঘটনা ঘটলে তার জন্য আমাদের পুলিশের একটা উইংস কি আছে, গোয়েন্দা বিভাগ। তাহলে গোয়েন্দা বিভাগ হয় ফেল হয়েছে, নাহলে গোয়েন্দা বিভাগ যে তথ্যটা তুলে দিয়েছে সেটা তারা গ্রাহ্য করেনি। এতক্ষণ যতগুলো কথা বললাম তার মধ্যে একটা কমন শব্দ ছিল, কথায় কথায় আসছিল, তা হলো বহিরাগত। অভিধান ঘেঁটে দেখলাম বহিরাগত শব্দের বেশ কয়েকটা মানে আছে। একটা হলো বাইরে থেকে আগত, দ্বিতীয়টা হচ্ছে বাহির থেকে আগত, আর শেষেরটি বিদেশি। মুর্শিদাবাদে গত কয়েকদিনে যেসব ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তাতে জড়িয়েছে বহিরাগতদের নাম। ওখানকার ভুক্তভোগীরা বলছেন যে কারা যে এসে ঝামেলা বাড়ালো বুঝতেই পারছেন না। বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে এলাকায় দেখেননি কেউ কোনোদিন, হামলাকারীদের কেউ আগে দেখেননি, চেনেনও না। অদ্ভুত বিষয়। আর একটা জিনিস খেয়াল করেছেন কি, এই বহিরাগত তত্ত্ব আমরা কিন্তু প্রত্যেক ভোটের সময়, মানে ভোটের একটু আগে শুনতে পাই। এবার যেন অনেক আগে থেকেই সেই শব্দটা বেশ জোরালো হচ্ছে। তাহলে এই বহিরাগতরা এলো কোথা থেকে? ধুলিয়ান, যেখানে হিংসার ঘা সব থেকে বেশি, সেখান থেকে হাত বাড়ালেই তো বাংলাদেশ, আর একটু পিছলেই তো ঝাড়খণ্ড। অভিযোগ উঠছে যে বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা ঢুকে পড়ে এপার বাংলায়, লুটপাট করে, আগুন জ্বালিয়ে ফিরে যায় তারা। আর এখানেই উঠে আসছে সেই পাসপোর্ট জালিয়াতির প্রসঙ্গ। মানে সবটাই কেমন একটার সঙ্গে একটা জড়িত। অভিযোগ, জাল নথি দিয়ে পাসপোর্ট বানিয়ে এপারে চলে আসছে বাংলাদেশিরা। আর সেই পাসপোর্ট জালিয়াতি তদন্তে এবার আরও মাথাদের খোঁজ পেলেন তদন্তকারী আধিকারিকরা। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ইডির জালে আরও এক মিডলম্যান। বিরাটির বাঁকড়া এলাকা থেকে ধরা পড়ে সেই বাংলাদেশি আজাদ মল্লিক। ভুয়ো পরিচয়পত্র বানিয়ে এ রাজ্যে থাকতো এই আজাদের জালিয়াতির নমুনাটা একবার দেখাবো আপনাদের। দেখুন, বিগওয়ালে আপনাদের দেখাই পাসপোর্ট জালিয়াতির এই আজাদি স্লোগান। ভারত থেকে বাংলাদেশের প্রতারণা, ধৃত আজাদের মোবাইলে আসতো পাসপোর্ট বানানোর নথি, আর পাসপোর্ট ছাড়াও আধার কার্ড, ভোটার কার্ডও বানিয়ে দিত এই আজাদ। পাসপোর্টের রেট 5 থেকে 40,000 টাকা দিতে হতো অগ্রিম। সন্দেহ এড়াতে 1 বছর অন্তর ভাড়া বাড়ি বদলাতো এই আজাদ। আর ভারতে আসতে আজাদের সঙ্গে যোগাযোগ থাকতো বাংলাদেশিদের। হাওয়ালার মাধ্যমে টাকা আসতো এই আজাদের কাছে এবং আজাদের ব্যাংক অ্যাকাউন্টে 2,62,00,000 টাকার লেনদেনের হদিশও পাওয়া গেছে। 10 বছর ধরে ভারতে আছে
জেরায় একথাটা আজাদ স্বীকারও করে নিয়েছে। ইডি সূত্রে এমনটাই তথ্য পেয়েছি আমরা। ভাবুন 10 বছর মানে 1 দশক ধরে এপারে ঘাঁটি গেড়েছে এই বাংলাদেশি আজাদ, আর চলছিল এই কুকর্ম। আজাদের হাত ধরে কত বাংলাদেশি ভারতে ঢুকেছে জানতে চাই ইডি। পাশাপাশি তদন্তকারীরা জানতে পেরেছেন যে আজাদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে কখনো 20 লক্ষ, কখনো তার বেশি টাকা জমা দেওয়া হয়েছে। এই টাকা কারা জমা দিত, কোথা থেকে কারা সেই টাকা তুলে নিত, সেটা জানতে চান তদন্তকারীরা। ইডি সূত্রের খবর, এই আজাদ মল্লিক পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম লিঙ্কম্যান বা মিডলম্যান হিসেবে কাজ করত এবং এই চক্রের অন্যতম পান্ডারা বাংলাদেশে লুকিয়ে থাকতে পারে বলেও তদন্তকারীদের অনুমান। এই আজাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে 2,62,00,000 টাকার হদিশ পেয়েছেন তদন্তকারীরা, লেনদেনের হদিশ পেয়েছেন। আর সেই টাকা কাদের মারফত তার ব্যাংক অ্যাকাউন্টে আসতো, সেই ব্যাংক অ্যাকাউন্টগুলি কারা কারা অপারেট করতো, সেই টাকা আবার তোলা হতো কোথা থেকে, এবং সর্বোপরি এই 2,62,00,000 টাকা কি উদ্দেশ্যে বা কোন কাজে ব্যবহার করা হয়েছে সেটা ইডি তদন্তকারীরা আর্থিক লেনদেনের সূত্র থেকে খুঁজে বের করার চেষ্টা করছেন। জেরায় আজাদ জানিয়েছে যে গত প্রায় বছর 10 ধরে সে ভারতে বসবাস করছে এবং তার ভারতীয় পাসপোর্ট ছাড়াও আধার কার্ড এবং ভোটার কার্ডও মিলেছে, কিন্তু তার কাছ থেকে কতজন বাংলাদেশি এই ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করেছে জাল নথির মাধ্যমে সেটা তদন্তকারীরা খতিয়ে দেখছেন এবং যার সূত্র মিলতে পারে তার থেকে মেলা 2টি মোবাইলে। এবং সেই কারণেই আদালতে ইডি জানায় যে এই মোবাইলের হোয়াটসঅ্যাপ চ্যাট যেমন খতিয়ে দেখা হচ্ছে এবং সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের পাশাপাশি কার কার সঙ্গে তার কথোপকথন হতো, তার মাধ্যমে এই চক্রের কারা কারা লিঙ্কম্যান রয়েছে বা মিডলম্যান রয়েছে বা এই চক্রের মাথা কারা রয়েছে সেটাও খুঁজে বের করার চেষ্টা করছে ইডি তদন্তকারীরা। পাসপোর্ট জালিয়াতির হদিশ পেয়ে প্রথম তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল। তাতে দেখা যায় যে জাল নথি দিয়ে বহু ভুয়ো পাসপোর্ট তৈরি হয়েছে। মূলত বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারীদের সেই পাসপোর্ট বানিয়ে দেওয়া হতো। আর এই জালিয়াতি কাণ্ডে তদন্ত করতে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দাদের হাতেই গ্রেফতার হন বহু ভুয়ো পাসপোর্ট ব্যবহারকারী থেকে এজেন্টরা। এমনকি কলকাতা পুলিশের এক আধিকারিককেও গ্রেফতার করা হয়। আর এই মামলায় পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মীর গাফিলতির কথাও সামনে আসে। আদালতে এই মামলায় চার্জশিট জমা দেয় কলকাতা পুলিশ। মার্চে আদালতে জমা দেওয়া 130 পাতার চার্জশিটে বলা হয়, কি বলা হয়, পাসপোর্ট মামলায় অভিযুক্ত 130 জনের মধ্যে 120 জনই বাংলাদেশি, যারা এখনো পলাতক। বাকি 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের অন্যতম প্রাক্তন পুলিশ অফিসার আব্দুল হাই। এছাড়াও চার্জশিটে নাম সমরেশ বিশ্বাস এবং তার ছেলে রিপন বিশ্বাস সহ আরও 3 জনের। অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভুয়ো পাসপোর্ট বানানোর বিষয়টি থাকায় এই মামলাটি তদন্তভার চেয়ে আদালতের দ্বারস্থ হয় ইডি। তা মঞ্জুরও করে আদালত। এরপর ইসিআর দায়ের করে তদন্ত শুরু করেন ইডির আধিকারিকরা। সেই মতো মঙ্গলবার সকাল থেকে রাজ্যের মোট 7 জায়গায় তল্লাশি অভিযান শুরু করে ইডি। 2টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে আজাদ মল্লিকের। 29 এপ্রিল অবধি তার ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ওকে 3 and 4 2.26 করোড়ে অ্যালিগেশন দিয়ে ওনাকে গ্রেফতারও করা হয়েছে। উনি একটা বিজনেস মার্চেন্ট, যেটা আমি রিমান্ড পেয়ার থেকে দেখতে পেলাম। ওনাকে ভুল অভিযোগ করে এটা হিউজ অ্যামাউন্ট অফ ট্রান্সফার দেখে 2.62 করোড় দেখে ওনাকে ট্রান্সফার দেখানো হয়েছে। সেটা দিয়ে ওনাকে বলা হচ্ছে লন্ডারিং, বাংলাদেশ থেকে হাওয়ালা কাণ্ডে ওনাকে দেখানো হচ্ছে যুক্ত আছেন ওনারা অ্যাজ পার ইডি ভার্জন। জাল পাসপোর্ট চক্রের মিডলম্যান আজাদ মল্লিক সেটা জালে উঠেছে। আর তার সঙ্গী নদিয়ার গেদে সীমান্ত লাগোয়া এলাকায় বাসিন্দা অলোক নাথও আটক করা হয়েছে। তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করে নিয়ে যাওয়া হয় সিটিও কমপ্লেক্সে। কে এই অলোক? সূত্রের খবর, আজাদের সহকারী ছিল গেদে থেকে ধৃত অলোক নাথ। পাসপোর্ট ভিসা তৈরির চক্রের অন্যতম এজেন্ট সে। চোরা পথে বাংলাদেশ থেকে ভারতে ঢোকাতে সাহায্য করত এই অলোক নাথ। পাসপোর্ট পিছু টাকার ভাগও পেত সে, মানে দালালের মতো কাজ করত সে। বিগত দিনে মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করার পর নদিয়ার মদনপুর থেকে গ্রেপ্তার করা হয় ধীরেন বিশ্বাস নামে আরেক ব্যক্তিকে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে বাংলাদেশ থেকে মানুষকে নিয়ে এসে এদেশে পরিচয়পত্র তৈরি করে দিত এবং নকল ভিসা বা পাসপোর্ট তৈরি করতে সহযোগিতা করত। এমনকি বহিরাগতদের আশ্রয় পর্যন্ত তিনি দিতেন। এই অভিযোগে গ্রেপ্তার পর তাকে জিজ্ঞাসাবাদ করে আবারও ইডির আধিকারিকরা নদিয়ার গেদে সীমান্তে, সেখানে অলোকনাথের বাড়িতে দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করার পর
তার কাছ থেকে বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে এবং তার কাছ থেকে নথিপত্র সংগ্রহের পাশাপাশি তাকে আটক করে নিয়ে যাওয়া হয় ইডি সদর দপ্তরে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে। তার বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন ধরে তিনি ভিসা পাসপোর্টের বেআইনিভাবে কার্যকলাপ চালাচ্ছেন। আর সেই সকল জিজ্ঞাসাবাদ করতেই বা কাদের কাদের পাসপোর্ট করে দিয়েছেন বা ভিসা করে দিয়েছেন, কারা কারা এই ভিসা পাসপোর্ট বা এই পরিচয়পত্র নকল তৈরি করার পেছনে রয়েছে, সমস্ত কিছু জানতেই তদন্ত চালাচ্ছে ইডি আধিকারিকরা। বহিরাগত নিয়ে যখন কথা হচ্ছে তখন শুধু মুর্শিদাবাদ কেন, গুলশান কলোনি সেখানেও তো আমরা হদিশ পেয়েছিলাম, আমরা দেখিয়েছিলাম বারবার কিভাবে ডেমোগ্রাফিটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। দীপাঞ্জন চক্রবর্তী কি বলছেন শুনুন। গরু কয়লা থেকে শিক্ষা বিক্রি থেকে এই যে হাজার হাজার কোটি টাকা এসেছে, এই টাকাটা সম্পূর্ণ বেআইনিভাবে হাওলার মাধ্যমে বিভিন্ন বিদেশি রাষ্ট্রে গেছে, বাংলাদেশে গেছে এবং এই হাওলার কাজটা সবসময় কিন্তু সন্ত্রাসবাদী গ্রুপ রয়েছে। এই যে ভুয়ো পাসপোর্ট চক্র, এটাও তাদের একটা অংশ। এই ভুয়ো পাসপোর্ট চক্রের মধ্যে দিয়ে অবাধে অনুপ্রবেশ করেছে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে। তো এটা একটা সাংঘাতিক চক্র, এটা একটা আন্ডার আ সিঙ্গল আমব্রেলা। প্রতিবাদের নামে তাণ্ডব গোটা রাজ্য জুড়ে, আর যারা করছে তারা বহিরাগত পাসপোর্ট মানে জাল পাসপোর্ট নিয়ে তারা এদেশে চলে আসছে, এপারে চলে আসছে। কিন্তু এদেরকে আটকাবে কিভাবে? নজরদারি কোথায়? দায়টা কার? প্রশাসনিক গাফিলতি, এই প্রশ্নগুলো তো উঠবেই। আপাতত এই প্রশ্নগুলো নিয়েই শেষ করলাম আজকের স্পেশাল 9। দেখা হবে আগামীকাল, সঙ্গে থাকবেন।